নমস্কার, হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আলোচনার বিষয় হচ্ছে WBCS সহ রাজ্য ও কেন্দ্রের অন্যান্য পরীক্ষার প্রস্তুতি সাথে ইন্টারভিউয়ের প্রস্তুতি। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শিক্ষাবিদ কমল বৈদ্য। নমস্কার স্যার, আপনাকে স্বাগত স্টুডিওতে। নমস্কার। আজকে তো আমরা বলেছি যে আমরা অনেকগুলো পার্টে ভাগ করে নেব আজকে আমাদের হ্যালো ডিডি কেরিয়ার প্লাস। প্রথমেই রাজ্য এবং কেন্দ্রের যে পরীক্ষাগুলো সামনেই রয়েছে এবং WBCS এবং সেই জনারেরই সেগুলো সম্পর্কে যদি একটু বলেন। আমি প্রথমেই বলবো আপনাকে যেহেতু রাজ্য এবং কেন্দ্র বলেছেন, তাহলে আমি কেন্দ্র থেকেই শুরু করি। একদম, যে আমার রাজ্যে যারা রয়েছে, যে রাজ্যে আমি থাকি, সে রাজ্যের ছেলেমেয়েরাও যাতে সেন্ট্রালের এক্সামগুলো যাতে ক্র্যাক করতে পারে। একদম। আমাদের প্রথমেই জানতে হবে যে রাজ্য এবং কেন্দ্রের এই যে এক্সামগুলো আছে, সেই এক্সামের মধ্যে গ্রাজুয়েশন লেভেলের মানে গ্রাজুয়েট হলেই কোন এক্সাম দেওয়া যায়। আমি জানবো যে গ্রাজুয়েট হলেই আপনার ইউপিএসসি দেওয়া যাচ্ছে। সেখানে এলিজিবিলিটি রয়েছে আপনার যে কোনো শাখা থেকে, সে সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো শাখা থেকে তাকে গ্রাজুয়েট হতে হবে। এবার ইউপিএসসি দিতে গেলে এই যে 4 তারিখ আপনার ফেব্রুয়ারি 4 তারিখে আপনার নোটিফিকেশন হয়েছে আপনার ইউপিএসসির আপনার ফরেস্ট সার্ভিস। ফরেস্ট সার্ভিসে আপনার রয়েছে আপনার প্রিলিমিনারি রয়েছে প্রথমে, তারপরে রয়েছে মেইনস, তারপরে রয়েছে আপনার পার্সোনালিটি টেস্ট। আচ্ছা, আজকে আমরা মূলত প্রিলিমসের ওপরে একটু জোর দিই যে ইউপিএসসি প্রিলিমস এবং WBCS প্রিলিমস এই দুটোর বিষয়ে প্রস্তুতি কিভাবে নেবে, যদি আপনি এক এক করে বলেন। দুটোর প্রস্তুতি যদি সেই ইউপিএসসির প্রস্তুতি নেয়, তাহলে বিসিএসটা কিন্তু তার অনেকটা নর্মাল হয়ে যাবে। তাহলে আপনি ওভারঅল একটা প্রস্তুতি বলুন। আমি যেমন ইউপিএসসির যে ফরেস্ট সার্ভিসের যে বিষয়টা রয়েছে ওটা নিয়ে আমি প্রথমে বলি। সেখানে প্রিলিমিনারিতে রয়েছে আপনার 400-এর মধ্যে ফার্স্ট পেপার রয়েছে জিএস, অর্থাৎ জেনারেল স্টাডিজ। সেখানে আপনার রয়েছে 200 মার্কস। আর আপনার যেটা রয়েছে আপনার পেপার 2, সেখানে রয়েছে 200 মার্কস। একদম। এবার জিএস পেপার যেটা আছে ফার্স্ট পেপার, সেখানে আপনার রয়েছে 100 নম্বরের কোশ্চেন থাকবে। আপনার 100টা কোশ্চেন থাকবে, সেখানে আপনার প্রত্যেকটা কোশ্চেনের নম্বর রয়েছে আপনার 2 করে, 2 মার্কস করে। 2 মার্কস করে, তাহলে 200। আর পেপার 2 যেটা আছে আপনার অ্যাপটিটিউড টেস্ট, সেই অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে আপনার 80টা অ্যাপটিটিউড টেস্ট থাকবে। প্রত্যেকটা অ্যাপটিটিউড টেস্টের জন্য রয়েছে আপনার 2.5, অর্থাৎ 2.5 করে রয়েছে। 2.5 করে, তার মানে 80 × 2.5 200। এবার আমি যদি চলে আসি WBCS এর ক্ষেত্রে, আমার রাজ্যের ক্ষেত্রে প্রিলিমসে, সেখানে কিন্তু আমাকে কত 8টা 8-25-এ 200। এটা কিন্তু এই সূত্রটা কিন্তু আমাকে আগে জানতে হবে। এবার সেখানে কি কি রয়েছে? সেখানে রয়েছে আপনার আমি যে সিলেবাসটা যেটা বলবো, দ্য কলকাতা গেজেট। একদম। কলকাতা গেজেটের আপনার 17/6/2025-এর আপনার জুনের 17 তারিখে যে গেজেট নোটিফিকেশন যেটা পাবলিশড হয় পিএসসি বোর্ড, সেই গেজেট নোটিফিকেশন থেকেই সিলেবাসটি আপনার তাদের ওয়েবসাইটে আপলোড করে। একদম। এখন প্রিলিমিনারি ক্ষেত্রে কি রয়েছে? ইংলিশ রয়েছে 25, আপনার জেনারেল সায়েন্স রয়েছে 25, আপনার কারেন্ট ইভেন্ট অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। এখানে কিন্তু শুধু আমার রাজ্য জানতে হবে না, আমার দেশ জানতে হবে না, ইন্টারন্যাশনাল। হিস্ট্রি অফ ইন্ডিয়া 25 মার্কস, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। মানে তাকে কিন্তু শুধু ভারতবর্ষের ইতিহাসটা জানলে হবে না, স্পেশাল রেফারেন্স দিতে হবে বা স্পেশাল ফোকাস করতে হবে পশ্চিমবঙ্গের উপরে। পশ্চিমবঙ্গ, একদম। কেন সে তো পশ্চিমবঙ্গেরই কোনো একজন আধিকারিক সার্ভিস। একদম। এবার আপনার ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, এটা রয়েছে আপনার 25। এই জায়গাটা কিন্তু ওদের একটু ভালোভাবে পড়তে হবে, কেননা এখানে কিন্তু যাদের পলিটিক্যাল সায়েন্স থাকে, যাদের ইকোনমিক্স থাকে, তারাই কিন্তু এখানে বেনিফিটটা পায়। একদম। এবার যার ওই সাবজেক্ট নেই, তাহলে সে কি করবে? তাহলে তাকে এটা এক্সট্রা পড়তে হবে, মানে ওই দিকটাতে বেশি ফোকাস, ওই দিকটায় বেশি ফোকাস দিতে হবে। দেখুন, ইতিহাস, ভূগোল এগুলো তো সে মাধ্যমিক লেভেল থেকে সব পড়ে এসছে, তাই না? তারপর রয়েছে আপনার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট।
এখানে যারা ইতিহাসের উপরে যারা স্টাডি করেছে, যারা অনার্স মাস্টার্স করেছে, তারা এখানে একটু বেনিফিট পাবে একদম। এবং এখানে ইতিহাস না থাকলেও অসুবিধা নেই তার কারণ গ্র্যাজুয়েশন। 10 অবধি তো সবাই পড়েছে, 10 অবধি সবাই সেই পড়েছে। 9, 10 এর বেসিক জায়গাগুলো আবার যদি ঝালাই শুরু করে একদম 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 তাহলে অনেকটা ক্লিয়ার হবে। এখানে 25 মার্কস। আর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এটা কিন্তু জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স, যেটা আগে অ্যারিথমেটিক ছিল, এখন অ্যারিথমেটিকটা নেই, এখন জেনারেল ইন্টেলিজেন্স। এবার আমি বলবো সৌম্যবাবু যে ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসির জন্য সে যদি প্রিপারেশন নেয়, ভাষা জ্ঞান নিয়ে এখানে কিন্তু কোনো প্রিপারেশন নেওয়া যাবে না। ইন ডেপথ তাকে কি করতে হবে, প্রথমেই তাকে টাইম একটা রুটিন ঠিক করতে হবে, মানে তাকে প্রতিদিন রুটিন মাফিক স্টাডি করতে হবে। মানে ধরুন 8 ঘন্টা বা 10 ঘন্টা সে তার সময় অনুযায়ী স্লটটা ভাগ করে অবশ্যই, নিল, অবশ্যই। ভাগ করে নিয়ে তাকে একদম নির্দিষ্ট রুটিন করে টাইম টেবিল করে সিস্টেমেটিক ওয়েতে একদম। পড়তে হবে। সেই কোন সিস্টেমে পড়বে বা কিভাবে সিস্টেমেটিক ওয়েতে আওয়ার ভাগ করবে, টাইম ম্যানেজমেন্ট করবে, এটা আপনি একটু বলুন। আমি বলি, যেহেতু পরীক্ষার্থী সে, তাহলে তাকে কি করতে হবে যে নিজেই নিজের অভিভাবক, নিজেই নিজের শিক্ষক। এবং সে নিজে জানে যে এই 8টার মধ্যে আমার কোন 6টা খুব প্লাস পয়েন্ট, কোন দুটোতে আমার বেশি ফোকাস করতে হবে, সেটাও সে জানে। এবার সে কি করবে যে সেলফ স্টাডি, এখানে যে নিজের শিক্ষক সে নিজেই হচ্ছে। কি করবে, সে দিস্তা যে কাগজ আছে সেগুলো কম দামের কিনে তাকে প্রথমেই কি করতে হবে, ইউপিএসসির জন্য তাকে জিএস এর একটা খাতা তৈরি করতে হবে এবং তার সেকেন্ড পেপারের জন্য আপনার অ্যাপটিটিউড টেস্টের জন্য একটা খাতা তৈরি করতে হবে। আর এদিকে তাকে এদিকে ডাব্লিউবিসিএস এর জন্য তাকে 8টা খাতা তৈরি করতে হবে। খাতা তৈরি করে সে কি করবে, যে সিলেবাস অনুযায়ী, প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী এক একটা টপিক সে নেবে। টপিক নিয়ে সে কিন্তু প্রশ্ন উত্তরে কোনো বই পড়বে না। তাকে কি করতে হবে, সে যে টপিকটা সে পাবে, ধরুন ইতিহাসেরই কোনো একটা টপিক, তাহলে ইতিহাসে বিভিন্ন বই আছে যে ওই টপিকের সঙ্গে ম্যাচিং রেখে যে বইগুলো পাওয়া যাচ্ছে বাজারে, সেই বইগুলো সে সংগ্রহ করবে। আর একটা দুটো বই সংগ্রহ করলে হবে না, প্রথমে কি টেক্সট বুকটা পড়বে? হ্যাঁ, টেক্সট পড়বে এবং একটা দুটো বই না, বিভিন্ন ধরনের বই পড়বে এবং সেখানে যে তথ্যটা আছে সেই তথ্য কতটা সঠিক সেটা যাচাই করার জন্য সে গুগল সার্চ করতে পারে। অনেক ক্ষেত্রে গুগলেও ভুল পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে একটা বলি, এখনকার যে মানে কারেন্ট কারিকুলাম যেটা, সেই কারিকুলামে কিন্তু অনেক কিছু অনেক শর্টে আছে, কিন্তু ওল্ড কারিকুলাম যারা 200 মার্কসে এইচএস পড়েছে, তারা যে কারিকুলামটা, সেই কারিকুলামে কিন্তু বিষয়গুলো অনেক ইনডেপথ এবং ডিটেলসে ছিল। ফলে সেই বইগুলো কি ওই ডিটেলসটাই পড়তে হবে একদম, যে তার মাধ্যমিক লেভেলের বইগুলো কালেক্ট করুক না, একদম। অসুবিধা কি আছে? ইতিহাস মাধ্যমিক লেভেলের, জিওগ্রাফি মাধ্যমিক লেভেলের, সায়েন্স, ওদের সায়েন্স রয়েছে, সায়েন্সও মাধ্যমিক লেভেলের। যখন সে কনস্টিটিউশনে যখন চলে যাচ্ছে তখন সে অনার্স মাস্টার্স লেভেলের পড়ুক, কেননা সেখানে তো মাধ্যমিক লেভেলের পাবে না। এবং ওই পার্টটা যখন তার কমপ্লিট হয়ে যাবে, ধরুন 9, 10 এর হিস্ট্রি পড়া পুরোটা কমপ্লিট হয়ে গেল, 11, 12 এর বইও দেখলো, পড়া হলো, এবার পড়াটা কমপ্লিট হলে সে কিভাবে, সে কি করবে, যে মক টেস্ট দেবে। এবার নিজেই মক টেস্ট সে কি করবে, যে বাজারে যে বইগুলো পাওয়া যাচ্ছে অবশ্যই নির্ভুল বই, অথেন্টিক। আমি এখানে বলবো যে পেশা প্রবেশ একটা পত্রিকা আছে, কর্মক্ষেত্র পেশা প্রবেশ, এখানে খুব সুন্দরভাবে, আমি নিজেও লিখি, খুব সুন্দরভাবে সব সেটগুলো দেওয়া থাকে, ওই সেটগুলো তাকে প্র্যাকটিস করতে হবে। আর একটা জিনিস আপনাকে বলি, এই যে এনসিইআরটি বা এসসিইআরটি, এরা যে একটা গাইডলাইন বেঁধে দিয়েছে কারিকুলামে, অবশ্যই সবসময় এই বইগুলোকে ফলো করতে হবে। এবং আর একটা জিনিস জিজ্ঞেস করবো, এই যে মক টেস্টের কথা বললেন, ছাত্রদের মধ্যে অনেক সময় টাইম বেঁধে নেবে না, অনেক সময় এরকম হয় যে অফলাইনে মক টেস্ট দেবো না অনলাইনে মক টেস্ট দেবো, দুটোই কি সুবিধে? দুটোই দিতে পারে। অফলাইন তো সে নিজেই দিতে পারছে, তার ঘরে বসে সে নিজেই দিতে পারছে, যে একটা আপনার একটা কোশ্চেন সেট সে পেলো, সে পেয়ে প্রথমেই সে ওএমআর নিজের মতো করে তৈরি করে নিল, 200টা বৃত্ত তৈরি করে নিল একদম, হ্যাঁ, সে নিজের মতো সে মক টেস্ট দিল, মক টেস্ট দিয়ে নিজেই আবার সে খাতা দেখলো, কারেকশন করবে, হ্যাঁ, সে 200 এর মধ্যে সে কত পেলো ওদিকে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমার মনে হয় যে বহু ক্ষেত্রে দেখেছি যে এই যে নেগেটিভ মার্কস তো রয়েছে, নেগেটিভ মার্কস প্রথম দিকে সে মক টেস্ট ধরুন 200টা দিল, 200-র মধ্যে হয়তো 160টা সে দেখা গেল ঠিকঠাক জায়গায় আছে, তার মধ্যে অনেক নেগেটিভ হচ্ছে। এই প্রবাবিলিটিটা আস্তে আস্তে কিভাবে কমাবে, মানে নেগেটিভটা কমবে না? ওকে যে পরীক্ষার্থী, আমি বলি যে যিনি পরীক্ষার্থী, তাকে কি করতে হবে, যে প্রথমেই সে দেখবে
সে তো ওএমআর আনসার দিচ্ছে, সেখানে আগে পরে এটা কোনো বিষয় না। না, ওকে কি করতে হবে, যে পরীক্ষার্থী সে পেন্সিল দিয়ে মার্ক করে নেবে যে কোনগুলো সে 100% তার শিওর। আমি সেটাই বলছি যে এই প্রবাবিলিটিটা আস্তে আস্তে যত প্র্যাকটিস করবে তত তার ভুল Mock test হওয়ার দিতে দিতে কমবে। আমি তো মনে করি এখন যে সময় আছে সে সেলফ স্টাডি করে সে নিজেই নিজের ঘরে বসে সে মক টেস্ট দিক, 30টার উপরে মক টেস্ট দেওয়া যাবে, দিনে সে 2-3টে করে মক টেস্ট দিক। আচ্ছা, এবং এই যে পড়ার ক্ষেত্রে বলছেন টাইম টেবিলটা, সে 8টা বিষয় রোজ পড়লে ভালো? মানে আপনার যেহেতু প্রায় 2.5 দশকের বেশি সময় ধরে পড়ছেন, 8টা বিষয় তো রোজ পড়তে পারবে না, সেটাই বলছি, সেটা কিভাবে 4টে বিষয় পড়ুক। না, আপনি যেহেতু ধরুন প্রায় 25 বছর সময় ধরে পড়াচ্ছেন এবং কম্পিটিটিভ পড়াচ্ছেন, সেই জায়গা থেকে এত ছাত্রছাত্রী তৈরি হচ্ছে, আপনার হাত থেকে বেরিয়েছে, সেই অভিজ্ঞতার নিরিখে যদি জানতে চাই যে আপনি কি সাজেস্ট করেন যে এই 8টা বিষয়কে কিভাবে, রোজ 1টি করে বিষয় না রোজ 2টি করে বিষয়, এইটা কোনটা হলে ওদের প্রথমে সুবিধা তাকে হয়? কি করতে হবে, প্রথমে তাকে একটি বিষয় একটু বেশি সময় ধরে করতে হবে। তাকে কিন্তু যে 2026-এর যে প্রিলিমিনারিতে বসবে তার কিন্তু খুব একটা সময় বেশি নেই। তাকে জানতে হবে 2026টাও আমি বসবো, এবং 2028 সালেও যদি সে বসে বা 30 সালেও যদি সে বসে, সে এখন থেকে প্রস্তুতি নিক না। আচ্ছা, সেই প্রস্তুতি বিসিএস এর জন্য, ইউপিএস এর জন্য 1 বছরের প্রস্তুতিতে কিছু হয় না, তাকে 2-3 বছর গ্রাজুয়েশন কমপ্লিট করবে, তারপর প্রস্তুতি নেবে, আমি সেটা বারণ করব। চলাকালীন, গ্রাজুয়েশন চলাকালীন, এখন যেমন গ্রাজুয়েশন এখন 4 বছর হয়ে গেছে ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেটেড, সেখানে যেমন ওই বিএড এর 20% থাকছে, এবং ওরকম করে নিক না। এনইপি 2020 বলেছে 4 ইয়ার্সের গ্রাজুয়েশন, 8টা সেমিস্টার, তার মানে সে অন্তত 5টা সেমিস্টার হয়ে গেলে 2.5 বছর পর থেকেই সে শুরু করে দিতে পারে। অবশ্যই সে তো বিসিএস এর জন্য, যে সে যদি টার্গেটই থাকে যে ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসির জন্য, তাহলে তাকে এখন থেকে শুরু করে দিতে হবে, সে যে গ্রাজুয়েশন পড়ছে। ইভেন আমি বলবো যে এবছর উচ্চ মাধ্যমিক কমপ্লিট করবে, উচ্চ মাধ্যমিক পরেই পড়তে থাকবে। আচ্ছা, এবার আমরা একটুখানি আমাদের আলোচনাটাকে এগোই, কারণ সময় হুহু করে এগোচ্ছে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সামনেই পরীক্ষা। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে যারা পরীক্ষার্থী বসছে, তারা শেষ মুহূর্তে কিভাবে নিজেদেরকে একটুখানি প্রিপেয়ার করবে বা ব্রাশ আপ করবে? এক্ষেত্রেও আমি বলবো তাদেরকে আগে রুটিন করে নিতে হবে। কেননা দেখুন, যারা এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি এক্সাম দেবে, তারা অধিকাংশই বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজে যুক্ত আছে। মার্চের 1 এবং 8, হ্যাঁ, মার্চের 1 এবং 8। এখন অনেকে টিউশন পড়াচ্ছে, অনেকে হাউস ওয়াইফ আছে, তারা তো সারাদিনের সময় পাবে না। প্রাইভেটে অনেকে জব করছে, প্রাইভেটে জব করছে, তাহলে তাকে একটা টাইম টেবিল তৈরি করে দিতে হবে যে আমি সকালে এই ঘন্টা পড়বো, দুপুরে এই 2 ঘন্টা পড়বো, রাতেই 3। সে 6 ঘন্টা স্টাডি করুক। 6 ঘন্টায় সে কি করবে, ঠিক ওই আমি বিসিএস এর জন্য, ইউপিএসসির জন্য ঠিক যেমন বললাম, তাকেও ওভাবে টপিকগুলো পড়তে হবে। আমি একটু যদি সিলেবাসটুকু একটু বলি, যে স্কুল সার্ভিস কমিশন খুব সুন্দর সিলেবাস করেছে। যেমন আমি প্রথমে গ্রুপ ডি থেকেই শুরু করি। গ্রুপ ডিতে যে সিলেবাসটা করা হয়েছে, সেখানে আপনার রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 20 মার্কস, আপনার লজিক্যাল রিজনিং রয়েছে 10 মার্কস, আর আপনার অ্যারিথমেটিক রয়েছে 10 মার্কস। এটা মাধ্যমিক মানের, যদিও এক্সামটা আপনার একটু অষ্টম মানের হবে, কিন্তু আপনার ওদের যে ম্যাথমেটিক্স যেটা আসবে, ওটা মাধ্যমিক লেভেলেরই আসবে একদম। এখন এখানে কিন্তু খুব সুন্দর সিলেবাস। এখানে বলা হয়েছে প্রথমেই জেনারেল অ্যাওয়ারনেসে যেটা বলা হয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। দেখছেন যে হিস্ট্রি এবং জিওগ্রাফি সেই আপনার মাধ্যমিক মানের থেকে একদম ইউপিএসসি সবেতেই কমন, সব কিছুতেই কমন। তাহলে এখানে আমাকে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি মাধ্যমিক মানের যে বইগুলো আছে, আমি বলবো টেক্সট বই সে পড়ুক একদম। এবং শুধু পড়লে হবে না, খাতায় তাকে নোট করে জিস্ট বের করতে হবে। সে যুদ্ধগুলোকে এক জায়গায় করে ফেলুক, সন্ধিগুলোকে এক জায়গায় করুক, বিভিন্ন ঐতিহাসিক বইগুলোকে এক জায়গায় করুক, এবং সাল অনুযায়ী ক্রোনোলজিক্যাল যদি করে তাহলে মনে রাখতে সুবিধা হবে। একদম। আচ্ছা, এটা গেল। আর কি আছে এখানে? জিওগ্রাফি যেটা আছে ওই একইভাবে। তারপর আছে এলিমেন্টারি নলেজ এন্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখানে কনস্টিটিউশন সম্বন্ধে বা সংবিধান সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে, ধারাগুলোতে এবং কার্যকাবলী যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। এবং সে যদি কোনো বইয়ে যদি এক জায়গায় পেয়ে যায়, সেগুলোকে আবার সে যাচাই করে নেবে সব ঠিকঠাক আছে। এবং এই নোট ডাউন করছে মানে তার কিন্তু ওখান থেকে দেখে আর একবার পড়াও হয়ে যাচ্ছে, একদম পড়া হয়ে যাচ্ছে। তারপরে রয়েছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কম্পোনেন্টারি পপুলেশন কালচার। মানে এখানে যে ভারতীয় বা ওয়েস্ট বেঙ্গলের যে কালচার, সংস্কৃতিটা নিয়ে রয়েছে। এটা গেল। আর কি সেগমেন্ট রয়েছে? আর রয়েছে স্পোর্টস রয়েছে, আর রয়েছে আপনার
ব্যাস, কম্পিউটার এটা গেল। নলেজ, কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে Basic বইগুলো আছে যেগুলো ওখান থেকে রয়েছে, পেয়ে হ্যাঁ, যাবে। short। তারপর রিজনিং যেটা রয়েছে নরমালি আছে, যারা যেগুলো কম্পিটিটিভ এক্সামে আসে সেগুলোই মোটামুটি যারা চাকরি পেয়ে গিয়েছে তাদের কাছে শিখে নেবে। একদম। এবং তাছাড়া বিভিন্ন সমাজ মাধ্যমেও তো এখন রয়েছে, সেই হ্যাঁ, সমাজ হ্যাঁ। মাধ্যম থেকেও তারা সহযোগিতা পেতে আমার পারে। একজন স্যার আছেন, তিনি সোশ্যাল, তিনি মিডিয়াতে, ইউটিউবে হ্যাঁ। এত সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিচ্ছেন। ঠিক। সেখানে একদম। অবশ্যই এবং আপনারাও যেরকম ভাবে ট্রেনিং দিচ্ছেন, অবশ্যই যারা অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, হ্যাঁ। ওই বিষয়ের উপরে ডক্টরেট আছেন, তারা যদি কোনো প্রোগ্রাম যদি ইউটিউবে যদি তার নিজস্ব প্রোগ্রাম যদি, সেটা অবশ্যই ফলো করা যেতে পারে। ঠিক। এবার যেটা আসবো যে এটার সঙ্গে আর কি কি থাকছে। এখানে অ্যারিথমেটিক রয়েছে ওই একই মাধ্যমিক মানের অ্যারিথমেটিক। আর গ্রুপ সি যেটা আছে, গ্রুপ সিতে আরেকটু এখান থেকে আরেকটু ডিটেলস আছে। সেখানে কিন্তু ওদের কম্পিউটার টাইপ রয়েছে। কম্পিউটার টাইপ এখন থেকে তাদের কিন্তু কম্পিউটার টাইপ প্র্যাকটিস করতে হবে। সে বাড়িতে যদি না থাকে কম্পিউটার, কোনো একটা ক্যাফেতে গিয়ে সে 1 ঘন্টা ওখানে প্র্যাকটিস করুক। এখন থেকে যদি রিটেনের প্রিপারেশনের পাশাপাশি যদি কম্পিউটারটা যদি রেডি করে নেয়, তাহলে পরে তার ইন্টারভিউর টাইমটাই ওই প্রবলেমটা হবে না। অন্তত মাস ডিরেক্ট সময় সে পাবে। মাস দেড়েক টাইম সে পাবে। এখানে আপনার গ্রুপ সি এর যে সিলেবাসটা রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 20, আর আপনার জেনারেল ইংলিশ রয়েছে। ইংলিশটা এখানে এক্সট্রা। ইংলিশে সে কি করবে, পাবলিক সার্ভিস কমিশনের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, পিএসসি ক্লার্কশিপের, সেই কোশ্চেনগুলো অবশ্যই সে যেন সলভ করে। তাহলে অনেকটা আইডিয়াটা পেয়ে ইভেন যাবে। এমনকি ডাব্লিউবিসিএস এর যে কোশ্চেনগুলো আছে সেগুলোও তাকে সলভ করতে হবে, কারণ ওই টাইপেরই ইংলিশ কোশ্চেনটা আসে। তারপর রয়েছে আপনার রিজনিংয়ে রয়েছে 10 এবং অ্যারিথমেটিকে রয়েছে 20। এখানে টোটাল 60টি এক্সাম। আচ্ছা। আর ওদিকে গ্রুপ ডি রয়েছে আপনার 40টি এক্সাম। এখানে এক্সট্রা কি থাকলো তাহলে? ইংলিশ থাকছে। ইংলিশটা থাকলো। তাহলে ইংলিশের সিলেবাসও কিন্তু বেশি নেই। এখানে ভোকাবুলারি আছে, এখানে সিনোনিম অ্যান্টোনিমস আছে। এগুলো একটু প্রথম সারির যে বইগুলো আছে, সেন্টেন্স স্ট্রাকচার আছে, এগুলো আমার মনে হয় যারা মাধ্যমিক পাস করে আসে বা যারা এইচএস পাস করে আসে খুব একটা অসুবিধা হয় না। এবং বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে গ্রুপ সি, গ্রুপ ডি এই পরীক্ষাগুলো অনেক গ্র্যাজুয়েট মাস্টার্সরাও তারাও কমপ্লিট করছে। অবশ্যই। ফলে এবং গ্রুপ ডিতে কম্পিটিশন, আমার মনে হয় আপনি আরো ভালো বলতে পারবেন যে কম্পিটিশন অনেক বেশি গ্রুপ ডিতে। আমি বলবো যে প্রিভিয়াস ইয়ারের পিএসসি যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করুন, একদম। তাহলে ধারণা পেয়ে যাবে। গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপ সি, আচ্ছা, গ্রুপ ডি। অবশ্যই এই গ্রুপ সি এবং স্কুল সার্ভিস কমিশনের যে প্রিভিয়াস ইয়ারের যে গ্রুপ সি এবং ডি এর যে কোশ্চেন আছে, আগে থেকে সেই কোশ্চেনটা অ্যানালাইজ করে নিতে হবে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন এসছে, কোন ধরনের কোশ্চেন এসছে, তারপর সেই স্টাডি করুন। আচ্ছা, এবার আমরা মোটামুটি আমাদের যে মেইন এক্সাম ইউপিএসসি, ডাব্লিউবিসিএস একটু ছুঁয়ে গেলাম, গ্রুপ সি, গ্রুপ ডি হলো। এবার যেটা আসবো যে আপনি নিজেও লিখেছেন যে প্রাইমারি ইন্টারভিউয়ের গোপন কথা। তা প্রাইমারি ইন্টারভিউয়ের গোপন কথা, ইন্টারভিউতে এরকম অনেক কিছু থাকে যেগুলো হয়তো মুখে বলা যায় না, বা কোনো কেউ হয়তো ইন্টারভিউয়ার বলবে না যে ডিরেক্ট এটা, কিন্তু অনেক কথা বুঝে নিতে হয়। সেই বোঝার নিরিখে অনেককে অনেক যাচাইয়ের মুখে পড়তে হয়। তো সেই গোপন কথা সমৃদ্ধ এই বই, সেইখানে এবার একটু আসি যে ইন্টারভিউ, এসএলএসটি ইন্টারভিউ চলছে, আপার প্রাইমারির আগামী দিনে হতে চলেছে। এসএলএসটি এখনো নোটিফিকেশন হয়নি, ওদের ভেরিফিকেশনের পরে 11-12 হয়ে গেছে, 9-10 হবে, এবং আপার প্রাইমারি, তারপর প্রাইমারি প্রাইমারিতে চলছে। এই সবগুলো নিয়ে সবগুলোকে এক জায়গায় করে ইন্টারভিউ দিতে গেলে কোন এবং কোন এই যে বিষয়ের উপর- যেগুলো কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, হ্যাঁ। ইউপিএসসি হ্যাঁ। এবং ডাব্লিউবিসিএস এবং আপনার গ্রুপ সি এবং ডি, হ্যাঁ। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ রয়েছে। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলোকে আলাদা করে শুনলাম, যেহেতু এখন চলছে সবগুলো নিয়ে যদি আপনি এক এক করে একটু বলতে থাকেন যে ইন্টারভিউয়ের জন্য কি কিভাবে প্রস্তুতি নেবে তারা। দেখুন, ইন্টারভিউয়ের যে আমি সবাইকে বলবো যে ইন্টারভিউয়ের যে বেসিকটা কিন্তু এক, এবার মার্কস কিন্তু ডিফারেন্ট। কখনো রয়েছে 200 নম্বর 200, কখনো রয়েছে 100, আবার কখনো রয়েছে 50 মিসেলিনিয়াসের ক্ষেত্রে, আবার কখনো রয়েছে আপনার 20। প্রাইমারি ক্ষেত্রে 5/10, 5 5/10 নম্বর ইন্টারভিউ, 5 নম্বর ডেমনস্ট্রেশন, আর ওদিকে আছে এসএলএসটি কিন্তু ক্ষেত্রে 10-10-20। ইন্টারভিউর একটা বেসিক যেটা রয়েছে সেটা সকলকেই জানতে হবে। সেটা যেমন একটু বলুন। মনে করুন আপনি প্রশ্নকর্তা, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি পরীক্ষার্থী, আপনি আমাকে বললেন যে আপনি কোথা থেকে এসেছেন, তখন কিন্তু আমি বলবো না যে আমি চাঁদপাড়া থেকে এসেছি বা আমি বেহালা থেকে এসেছি, এভাবে আমি কিন্তু বলবো না। আমাকে বলতে হবে কি, আমাকে জেলা, থানা এবং যে জায়গাটা থেকে আমি এসেছি আমি একদম। সেইভাবে পূর্ণ বাক্যে আমাকে পুরো ধারণাটা দিতে হবে। আর
যদি বলা হয় যে আপনি কেন এই পেশায় আসতে চান, ওই পেশায় সে কেন আসতে চায় সেটা কিন্তু খুব সুন্দরভাবে অল্প কথায় বলতে হবে, তার ওই উত্তরের মধ্যে যেন একটা লজিক্যাল সাপোর্ট থাকে। মানে এই জায়গাটা একটুখানি ক্লিয়ার করে দিন যে অনেকে আছে অনেক ইলাবোরেট ভাবে বলতে থাকে। না না না, এত বললাম না। ওখানে জানেন তো, যারা বোর্ড কর্তা থাকেন তারা কিন্তু এত কথা শুনতে চায় না, যে তারা তো হাজার হাজার ছেলে মেয়ের ইন্টারভিউ নিচ্ছে। তাহলে একটা ছাত্র বা ছাত্রী, একজন ছাত্র বা ছাত্রী যখনই সে ওই দরজা দিয়ে যখনই যদি দরজাটা ঠেলে যখনই সে মুখটা বের করলো যে স্যার ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি, তখন বোর্ড কর্তা যারা আছেন বললেন হ্যাঁ আপনি আসুন। সে প্রবেশ করেই প্রথমে সে বলল নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। এই যে সে নমস্কার জানালো, এর মধ্যে দিয়েই কিন্তু অনেক কিছু তাদের বোঝা হয়ে গেল একদম, যে এ সংস্কৃতি মেনটেন করছে। এই ইন্টারভিউ বলতে বা পার্সোনালিটি টেস্ট বলতে যেটা বোঝায় সে কিন্তু ওটা মেনটেন করছে। আবার তাকে যখনই বলল যে আপনি বসুন, প্রার্থী বসলো, বসার পরই ধন্যবাদ বললো, যে ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম। এখানেই কিন্তু তার পার্সোনালিটি। তো এখানে কিন্তু যারা ইন্টারভিউ যারা নিচ্ছেন, যারা বোর্ড কর্তা, তারা কিন্তু বুঝে নিচ্ছেন। আবার দেখুন ডেমনস্ট্রেশন, যেমন প্রাইমারি ক্ষেত্রে ডেমনস্ট্রেশন রয়েছে, আপনার এসএলএসটি ক্ষেত্রে ডেমনস্ট্রেশন রয়েছে। অনেকে কি করছে যে ডেমনস্ট্রেশন বোর্ডে গিয়ে অনেকে অনেক ধরনের অভিনয় করছে, এটা করা যাবে না, এটা করা যাবে না। কি করতে হবে যে সে তাকে যখন ডেমনস্ট্রেশনের কথা বললো তখন সে বলবে যে স্যার ম্যাডাম আমি কি আমার টপিক ডেমনস্ট্রেশন শুরু করতে পারি, তখন হ্যাঁ আপনি শুরু করুন। তখন আবার বলতে হবে যে ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম। কারণ তার ঠোঁটে ধন্যবাদ আর স্যার ম্যাডাম এটা যেন লেগেই থাকে। আপনি জানেন তো, আপনাকে আমি যত স্যার স্যার বলবো ততই কিন্তু আমার প্রতি আপনার একটা সিম্পেথি আসবে, ওই জায়গাটা তৈরি হয়ে যায়, সফট কর্নারটা তৈরি হয়। এবং অনেকে কি বলছে সরি, একটা উত্তর পারলো না সরি, এরকম আধা ইংরেজি বলার কোনো দরকার নেই। কেননা সে তো, আমি বারবার সব ক্ষেত্রে আমি বলি যে এক্সামটা কিন্তু সে দিচ্ছে বাংলা মিডিয়ামের জন্য, তাকে বাংলা ভাষাতেই উত্তরটা দিতে হবে। থ্যাংক ইউ বসার পরে থ্যাংক ইউ, আবার বলছে সরি, এসব করার দরকার নেই। আবার ইউপিএসসির এক্সামের ক্ষেত্রে তাকে বাংলাতেও প্রশ্ন করছে, তার রিজনাল ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করছে। যেমন হিন্দিতে প্রশ্ন করলে তাকে হিন্দিতে উত্তর দিতে হবে, যে ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে তাকে বাংলায় প্রশ্ন করলে বাংলাতে উত্তর দিতে হবে, তাকে ইংলিশে প্রশ্ন করলে ইংলিশে উত্তর দিতে হবে। আমাকে বুঝে নিতে হবে যে যিনি আমার পরীক্ষক আছেন তিনি উত্তরের ভাষাটা কি চাইছেন, সেটা আমাকে বুঝে নিয়েই আমি ইংরেজি অনার্স নিয়ে পড়েছি, আমি গিয়ে ইংলিশে সব উত্তর দেবো, এটা কিন্তু তারা চায়নি। কারণ সে যখন ইংলিশ অনার্স নিয়ে পড়েছে, তারপর ডিএলএড কোর্স করেছে, করে যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাংলা মিডিয়াম প্রাইমারি স্কুলে পড়াতে যাচ্ছে, তখন তো তাকে সব বিষয় পড়াতে হচ্ছে, তখন তো তার ইংলিশ অনার্সটা আলাদা করে থাকছে না। না, তখন তখন এই যে জায়গাটা বলছেন বারবার করে, এই ইন্টারভিউ দেওয়ার সময় মেন্টাল স্টেবিলিটি, হ্যাঁ একটা তো অ্যাংজাইটি কাজ করে, এই সবগুলো জায়গা থেকে তারা কিভাবে ফোকাস করবে? কারণ সামনেই 9-10-এর ইন্টারভিউ হবে। এই যে আপনি বললেন না গোপন কথা, হ্যাঁ, যে এই বইটার মধ্যে এই সব গোপন কথাই বলা আছে। যেমন পুলিশের ইন্টারভিউ, আমি অধিকাংশ পুলিশের ছেলে মেয়েদের আমি দেখেছি তারা এই দুপাশ থেকে এত ছোট করে চুলটা কাটিং করে যায়, তারা ভাবছে যে এরকম, যেহেতু পুলিশের ইন্টারভিউতে যাচ্ছি তাহলে চুলটা যদি আমি এরকম ছোট করে কেটে যাই তাহলে ওখানে মনে হয় আমি বেনিফিট পাবো না। ওখানে তো তার ইন্টারভিউ হচ্ছে, তাকে কিছু প্রশ্ন করা হবে, সে খুব সংক্ষেপে তার উত্তরগুলো দেবে এবং তার প্রত্যেকটা উত্তরে যেন একটা লজিক্যাল সাপোর্ট থাকে, একটা গঠনমূলক উত্তর, কোনো ওই উত্তরের মধ্যে যেন কোনো নেগেটিভিটি কাজ না করে। উত্তর সে দিল, এবার তাকে কিন্তু ওখানে কিন্তু যাচাই করছে যে একে আমরা এই ডিপার্টমেন্টে নেব, এই ডিপার্টমেন্টের জন্য কতটা সঠিক। একদম, তার ওই চুলের ছাড়টা কিন্তু দেখা হচ্ছে না। আবার অনেকে হাতে বালা রয়েছে, হ্যাঁ, যারা পুলিশের যারা ইন্টারভিউ দিচ্ছে অধিকাংশই বালা খুলতে ভুলে যায়, হাতে অনেক আংটি রয়েছে, এগুলো রাখা যাবে না। ট্যাটু, এগুলো রাখা যাবে না। আবার অনেকে খুব শর্ট হাতার গেঞ্জি পরে চলে যাচ্ছে, সেটাও করা যাবে না। আচ্ছা, আমি বলবো যে তারা সিম্পলভাবে যাবে, যখন সে সার্ভিস পাবে তার সেই ডিপার্টমেন্ট তার ক্রাইটেরিয়া বলে দেবে, তখন সেই ক্রাইটেরিয়া মেনটেন করবে। তার যে গেট আপ দরকার বা যে পোস্টারগুলো জেস্টারগুলো লাগবে সেটা তখন যেরকম ডিপার্টমেন্ট গাইড করবে তখন সে তখন একদম। আর স্কুল সার্ভিসের ক্ষেত্রে সে যেহেতু শিক্ষকতার পেশায় যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে
তাকে কিন্তু মার্জিত পোশাক পরতে হবে, কেননা তার ওই পোশাককে তো তার ছাত্রছাত্রীরা অনুকরণ করবে। একদম, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। সামনে আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে চলেছে তারা কিভাবে নিজেদেরকে উপস্থাপন করবে এবং সামনে যারা পরীক্ষাও দিতে চলেছে তাদের জন্য আপনার বার্তা? আমি বলবো যে যারা এই যে পরীক্ষাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সে নিজেই তার শিক্ষক। অন্য কোনো শিক্ষকের কাছে আমাকে যেতে হবে, শিখতে হবে, এই ধারণা মন থেকে মুছে ফেলতে হবে। তাকে সেলফ স্টাডির উপরে বেশি জোর দিতে হবে। একদম, তাকে দিনে একটা টাইম করে নিতে হবে, রাত দিন মিলিয়ে, যে আমি এত ঘন্টা স্টাডি করব। একদম, স্যারের কথা অনুযায়ী আমরা সেলফ স্টাডি করব আর এইভাবেই জীবনে সাফল্যের দিকে এগিয়ে যাব। সঙ্গে থাকতেই হবে হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে, আর অবশ্যই সঙ্গে রাখতে হবে কলকাতা দূরদর্শনকে। নমস্কার।